এখন তার নিত্যদিনের সঙ্গী সিগারেট এবং মদ, বিয়ার, হুইস্কি। সারা রাত ছটফট করে কাটে তার, ঠিকমতো ঘুমাতে পারে না, যার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল তৈরি হয়েছে। সিগারেট খেতে খেতে টকটকে লাল ঠোঁট এখন লালচে লাল রঙের হয়ে গেছে। ভালোবাসা নামক শব্দটার উপর থেকে বিশ্বাস উঠে গেছে ওর। এখন আর কোনো মেয়েকে দেখলে সেই অনুভূতিটা আসে না, আসে শুধু এক বুক ঘৃণা। সে জানে মেয়ে মানেই ছলনাময়ী, ধোঁকাবাজ, তারা ছেলেদের মন নিয়ে খেলতে জানে। মিসেস ইয়াসমিন তো বিয়ের কথা বলছেন ঠিকই, কিন্তু আদেও কি আশিয়ান তাকে মেনে নেবে? সেটা তো মিসেস ইয়াসমিনের অজানা। একজন মন ভাঙা মানুষের কষ্ট সে ছাড়া আর কেউ কখনো বুঝবে না। এ ধরনের ছেলেরা একটা মেয়েকেই মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবাসে, তাই ভালোবাসার মানুষের থেকে প্রাপ্ত ধোঁকা ওরা এত সহজে মেনে নিতে পারে না। এই কষ্ট ভুলতে সারা দিন তারা নিজেদেরকে কর্মব্যস্ত মানুষ হিসেবে দেখালেও দিন শেষে তারা প্রচণ্ড রকমের একাকিত্বে ভোগে। রাতের অন্ধকারে ঝোড়ো হাওয়ার সাথে মিশে যায় তাদের হাজারো কষ্টে ভরা আর্তনাদ। কে বুঝবে তাদের দুঃখ? বোঝার মতো কি কেউ আছে? হয়তো আছে, হয়তো বা নেই। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার পছন্দই আমার পছন্দ আম্মু। তোমার যখন মেয়েটাকে এত ভালো লেগেছে তাহলে ঠিক আছে, আমি ওকেই বিয়ে করব। তুমি যা ভালো বুঝো তাই করো, তবে প্লিজ আই রিকোয়েস্ট ইউ, সব কিছু যেন একদম সিম্পলভাবে সম্পূর্ণ হয়। আমি এত বার্গেনিং সহ্য করতে পারবো না। তুমি জানো ঝামেলা আমার একদমই পছন্দ নয়। আমার বিয়ে নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, এখন আমি একটু একা থাকতে চাই। ততক্ষণে আশিয়ানের খাওয়া কমপ্লিট। মিসেস ইয়াসমিন এটো থালা বাটি সব ট্রেতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, তুই একটু চিন্তা করিস না বাবা, তুই যেমন যেমন বলবি ঠিক ঠিক তেমন তেমনই অ্যারেঞ্জ করব সব। কোনো ঝাইঝামেলা হবে না, তুই নিশ্চিত থাকতে পারিস। এখন আমি আসি, লাইট অফ করে ঘুমিয়ে পড়, বেশি রাত জেগে থাকিস না। হুম, ওকে। মিসেস ইয়াসমিন ট্রে হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেলেন। আশিয়ান তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে পড়ে গেল তার 6 বছর আগের কিছু কথা। আশিয়ান ও ইলিয়ানা একই ভার্সিটিতে পড়তো, তবে ইলিয়ানা আশিয়ানের 1 বছর জুনিয়র ছিল। ইলিয়ানাকে নবীনবরণ উৎসবে হলুদ ও লালের সংমিশ্রণের শাড়ি পরিহিতা অবস্থায় প্রথম দেখেছিল আশিয়ান। দেখা মাত্রই তার চোখজোড়া সেখানে আটকে গিয়েছিল। কি সুন্দর তার হাসি, মনটা যেন জুড়িয়ে গিয়েছিল তার। সেই থেকে ইলিয়ানার সাথে আশিয়ানার পরিচয়, এবং কথায় কথায় আশিয়ানা তাকে প্রপোজ করে ফেলে। ইলিয়ানাও প্রায় সাথে সাথে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে ফেলল, যেন এ অপেক্ষাতেই ছিল সে। তারপর তাদের রিলেশনের শুরু। আশিয়ান সব সময় ইলিয়ানাকে সময় দিত। সব কাজের উপর ইলিয়ানার ইম্পর্টেন্স ছিল তার কাছে অনেক বেশি। ইলিয়ানাও তাকে ভালোবাসতো। আশিয়ান তাকে নিয়ে ভার্সিটি শেষে প্রায় লং ড্রাইভ ও রেস্টুরেন্টে নিয়ে যেত। খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি ও বেড়াতে যাওয়াই যেন মূল লক্ষ্য ছিল তাদের। খুব ভালোই চলছিল তাদের রিলেশনটা। দুজন দুজনার খুব কেয়ার নিত। ইলিয়ানার বাবাও আশিয়ানার বাবার মতো নামি দামি একজন বিজনেসম্যান ছিলেন। তারও ইচ্ছে ছিল আশিয়ানের সাথে মেয়ের বিয়ে দেবেন। তাদের রিলেশন তখন 4 বছরেরও বেশি হবে। তখন ঢাকার একজন নামদামি এমপি ইলিয়ানার জন্য তার আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দেয়। ওর আব্বু ভীষণ লোভী ছিলেন। আশিয়ান তখন নতুন বিজনেস শুরু করেছিল, ততটা আয় উন্নতি হয়নি, তাই ইলিয়ানার আব্বু সেই সুযোগে এই লোকটার সাথে তার বিয়ে ঠিক করে ফেললেন। ইলিয়ানা প্রথম প্রথম রাজি হয়নি, কিন্তু পরে যখন দেখল এই লোকটার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নেই এবং কাবিন হিসেবে নগদ 1 কোটি টাকা ও 2টো ডুপ্লেক্স বাসা দিবে, তখন সেও আর লোভ সামলাতে পারেনি। মূলত আশিয়ান বড়লোক দেখে শো অফের জন্য তার সাথে রিলেশনে গিয়েছিল সে। কিন্তু বর্তমানে ওই লোকটা আশিয়ানের থেকেও অনেক বেশি প্রভাবশালী, তাই সে অকপটে বিয়েতে রাজি হয়ে যায় এবং আশিয়ানের সাথে সম্পর্কের ইতি ঘটায়। আশিয়ান সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু তাও মন গলেনি ইলিয়ানার। সে তার বয়সের দ্বিগুণ লোকটিকেই বিয়ে করে নিল।
সেই ক্রোধে আশিয়ান নিজের কাছে নিজেকে প্রতিজ্ঞা করেছিল যে ওই এমপির থেকে 5 গুণ বড়লোক ও ফেমাস হয়ে দেখিয়ে দেবে সে। তার এই প্রতিজ্ঞাকে সত্যি করতে সেদিন থেকেই সে উঠে পড়ে লেগেছিল। নিরলসভাবে পরিশ্রম করে গেছে সে এক নাগাড়ে, এবং বলতে গেলে আজ সে বাংলাদেশের সফল একজন ব্যক্তিত্ব, যাকে সবাই এক নামে চেনে। দিনের আলোয় সে আশিয়ান তায়েব চৌধুরী, এবং রাতের অন্ধকারে সে ফেমাস আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এটিসি সারাজ খান, যাকে সবাই যেমন সম্মান করে তেমনি জমের মতো ভয় পায়। আজ তার সব আছে, নেই শুধু ভালোবাসার মানুষটি, যাকে সে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছিল। ব্রেকআপের 2 বছর পার হয়ে গেছে, তাও ইলিয়ানাকে মন থেকে মুছতে পারেনি সে। মনের সবটা জুড়ে তার বসবাস, ভুলতে চেয়েও ভুলতে পারে না। ইলিয়ানা মেয়েটা অনেকবার আশিয়ানার হাতের উপর হাত রেখে কথা দিয়েছিল যে সে তাকে ছেড়ে কখনো যাবে না, মৃত্যুর আগ অবধি সে আশিয়ানের সাথে থাকবে। এত এত স্বপ্ন দেখিয়ে একসাথে থাকার আশা দিয়ে আজ সে নিজেই ছেড়ে চলে গেছে। একটা মেয়ে কিভাবে এত ছলনা করতে পারে জানা নেই আশিয়ানের, তাই তো সে মেয়ে জাতিকে বিশ্বাস করে না। এরা খুব সূক্ষ্মভাবে ছেলেদের মন ভেঙে দিতে পারে। হঠাৎ করে ফোনে কারো কল আসায় তার ধ্যান ভাঙল। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে অটোমেটিক্যালি ভ্রুজোড়া কুঁচকে গেল তার। হঠাৎ করে ইলিয়ানার তাকে ফোন দেওয়ার কারণটা আশিয়ানের মোটেই বোধগম্য হলো না। রিলেশন থাকাকালীন সময়ে কলিজামণি লিখে ফোনে সেভ করে রেখেছিল সে ওর নাম্বারটা। ব্লক করা হয়ে ওঠেনি অজানা কোনো কারণে। মনে মনে খুশি হবে নাকি ব্যতীত হবে তা বুঝতে পারল না সে। ভাবনা চিন্তা বাদ দিয়ে কোনো মতে ফোনটা রিসিভ করলো সে। ফোন কানে ঠেকিয়ে রুমের দরজা লক করে বিশাল বড় থাই গ্লাস ঠেলে তার নিজের প্রশস্ত বারান্দার দিকে চলে গেল আশিয়ান। বারান্দার রেলিংয়ের উপর এক হাতের ভর রেখে চুপ করে দাঁড়িয়ে আছে আশিয়ান। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে ভেসে এলো, কেমন আছো আশিয়ান? আশিয়ান তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই সিরিয়াসলি? আমি কেমন আছি সেটা জানতে তুমি আমায় 2 বছর পর ফোন দিয়েছো। ভালো, খুব ভালো। তাহলে শোনো, অনেক বেশি ভালো আছি আমি। ও, জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? তোমার ওই আঙ্কেল মার্কের স্বামী তো তোমাকে বেশ ভালোই রেখেছে, সেটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? আর আমার এত টাইম নেই এসব আজাইরা কথা জিজ্ঞেস করার। ইলিয়ানা মুখ বুজে অপমানটা সহ্য করে নিল। শান্ত কণ্ঠে আবারও বলল, তুমি আগের থেকে অনেক পাল্টে গেছো আশিয়ান। আগে তুমি আমার একটা ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে, আর এখন তুমি আমার কথাই সহ্য করতে পারছো না। ও হ্যালো, আগের দিন বাগে খাইছে। আগের দিন আর এখনের আগের মধ্যে রাত দিন তফাৎ। আর এখন তুমি বিবাহিত, আমার এত ঠেকা পড়েনি যে একজন বিবাহিত মেয়ের ফোন আলাপের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করব। যেখানে এই আশিয়ান বলতে হাজার হাজার মেয়ে পাগল, সেখানে আমি একজন আন্টির ফোন কলের অপেক্ষা করব? কোন দুঃখে শুনি। হোয়াট ননসেন্স আর ইউ সেইং? আমি তোমার আন্টি হলাম কিভাবে? তুমি যাকে বিয়ে করেছো সে ঘুরিয়ে ফিরিয়ে আমার দূর সম্পর্কের এক আঙ্কেল হয়, বুঝলে? সেই হিসেবে তুমি আমার আন্টি। তুমি কেমন লোভী মেয়ে, হ্যাঁ? তা আমার আঙ্কেল যে বিবাহিত তা কি তুমি জানতে না? নির্লজ্জের মতো একটা মেয়ের সংসার ভেঙে নিজের বাপের বয়সী একটা লোকের সাথে সংসার করতে তোমার একটুকু বিবেকে বাঁধেনি? এতই টাকার লোভী তুমি, ছি! আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে। আশিয়ানের কথা সহ্য করতে না পেরে এবার ইলিয়ানা কান্না করে দিল। অন্য সময় হলে আশিয়ান উতলা হয়ে উঠত ইলিয়ানার কান্নার সাউন্ড শুনে, বাট এখন একটুও কষ্ট হচ্ছে না তার, বরং ভালো লাগছে এত অপমান করে। মনটাই এক পৈশাচিক আনন্দ অনুভূত হচ্ছে তার। ইলিয়ানা কেঁদে কেঁদে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি আশিয়ান। তুমি যেমন আমার কেয়ার করতে, আর কেউই তেমনভাবে আমার কেয়ার করে না। আমি বেঁচে থাকলে কি, আর মরে গেলেই বা কি, কারো কিচ্ছু এসে যায় না। আমি জানতাম না যে আসাদ বিবাহিত, সে এখনও তার আগের বউকে ভালোবাসে। আমার জন্য তার মনে কোনো জায়গা নেই। সে শুধু আমাকে ইউজ করার জন্য বিয়ে করেছে আশিয়ান। টাকা পয়সা থাকলেই যে সুখী হওয়া যায় না, তা এখন হারে হারে টের পাচ্ছি আমি। আমার আশেপাশে টাকা পয়সার ছড়াছড়ি, কিন্তু মনে
কোনো সুখ নেই, আনন্দ নেই। এক প্রকার রোবটের মতো বেঁচে আছি। কোনো অনুভূতি কাজ করে না আশিয়ান। আমি ভালো থাকার অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর পারছি না। কিছুটা খারাপ লাগা অনুভব করছে আশিয়ানের, কিন্তু এতে তার তো কিছু করার নেই। নিজের দোষেই এমন পরিস্থিতিতে পড়েছে সে। অতি লোভে তাঁতি নষ্ট বলে একটা প্রবাদ আছে না, সেটা তোমার ক্ষেত্রে ঘটেছে। বেশি লোভ করেছিলে তুমি এবং তোমার বাবা, তার ফল একাই ভোগ করছো তুমি এখন। এখানে কারো কিছু করার নেই, কারো মন নিয়ে ছিনিমিনি খেলার শাস্তি তুমি পাচ্ছ। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, যার কারণে তোমার মনে তুমি আজ পর্যন্ত কাউকে জায়গা দিতে পারোনি। আমি তোমার লাইফে আবারও ব্যাক করতে চাই আশিয়ান। প্রমিস করছি, আগের থেকেও 3 গুণ বেশি ভালোবাসবো তোমায়। কখনো ছেড়ে যাব না। আশিয়ান ইলিয়ানার এই কথাটা শুনে হো হো করে হেসে উঠল। ইলিয়ানার ফোন দেওয়ার কারণটা এবার তার কাছে পানির মতো পরিষ্কার হলো। হাসতে হাসতেই জবাব দিল। ও হো, এখন তোমার ফোন দেওয়ার কারণটা আমার কাছে স্পষ্ট হলো। আমার এত কিসের দরকার লাগছে যে তোমার মতো একটা ইউজলেস মেয়েকে আমি আমার লাইফে আবার ফিরিয়ে নেব? আমি কি বোকা মনে হয় তোমার? মানছি একটা সময় আমি তোমায় খুব ভালোবাসতাম, বাট এখন তোমার প্রতি এসব সো কল্ড ভালোবাসার ছিটে ফোটাটাও আমার মাঝে নেই। তোমার জন্য না এই শাস্তিটা অনেক সামান্য দিয়েছেন আল্লাহ। ওনার উচিত ছিল তোমাকে আরো বড় কোনো শাস্তি দেওয়ার। বাই দ্য ওয়ে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। 1 সপ্তাহ পর এঙ্গেজমেন্ট। তোমার দাওয়াত রইল। আমার বিয়েতে তোমার স্বামীকে নিয়ে এসো, কেমন? কি? তুমি বিয়ে করেছো? কাকে? কে সেই মেয়ে? অফকোর্স আমি বিয়ে করছি। ভেবো না এতদিন তোমার দুঃখে সিঙ্গেল ছিলাম। আসলে নিজের ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস ছিলাম তো, তাই এতদিন বিয়ে করা হয়ে ওঠেনি। আজ গিয়ে আমার আব্বু চাচ্চু মিলে আমার এবং আমার কাজিন তাসকিনের এঙ্গেজমেন্ট ঠিক করে এসেছে। সামনের শুক্রবার এঙ্গেজমেন্ট। আর জানো, মেয়েটা অনেক ভালো, অ্যাটলিস্ট তোমার মতো ছলনাময়ী নয়, আর হুড়পড়ির মতো সুন্দর। তুমি তো তার নখের যোগ্যও না। এভাবে বলো না প্লিজ আশিয়ান। আর যাই হোক, আমি তোমাকে এখনো ভালোবাসি। ভালোবাসা মাই ফুট। তোমার এসব সোকল্ড ভালোবাসার গোষ্ঠী কিলাই। ফোন রাখো, আর কখনো আমাকে ফোন দিবে না। আমি এক্ষুনি তোমার নাম্বার ব্লক লিস্টে ফেলছি। আমাকে ডিস্টার্ব না করে তোমার ওই আঙ্কেল মার্কা হাজব্যান্ডকে নিয়ে সুখে সংসার করো। গুড বাই ফর এভার। ইলিয়ানার আর কোনো কথা না শুনে ফোন কেটে দিল আশিয়ান। সাথে সাথে নাম্বারটা ব্লক লিস্টে ফেলে নাম্বার ফোন থেকে ডিলিট করে দিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলল সে। মন থেকে মুছে ফেলতে চায় সে এসব বিষাক্ত কালো অতীত। বর্তমানকে নিয়ে বেঁচে থাকাই বুদ্ধিমানের কাজ। আর যাই হোক, আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্যই করেন। এবারও নিশ্চয়ই তার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে রুমে ফিরে চলল আশিয়ান। বারান্দার ডোর লক করে পর্দা মেলে দিয়ে রুমের লাইট নিভিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। অতঃপর নানান চিন্তা ভাবনা করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে উদিতা ঘুম থেকে অনেক সকাল সকাল উঠে যায়। এটা তার অভ্যেস। সে একা নয়, তার পরিবারের প্রত্যেকটা মানুষেরই একই অভ্যেস। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তাদের সবার দিন শুরু হয়। এটা ভীষণ ভালো একটা অভ্যেস, যা শরীর ও মনের জন্য খুব উপকারী। ফুপির বাড়িতে এসেও অভ্যেসটা একটুর জন্যেও হেরফের হয়নি উদিতার। সকালে উঠে নামাজ পড়ে নিজে নিজে ড্রয়িং রুমে, ডাইনিং রুম, কিচেন, সে যে রুমে ছিল সেই রুম, উঠান, ছাদ সব পরিষ্কার করলো সে। এটো থালা বাসন যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে যথাস্থানে রাখলো। ছাদের উপর তার ফুপির শখের ফুল গাছ ও কয়েকটা সবজি গাছ আছে, সেগুলোতে পানি দিল। তারপর আবার কিচেনে এসে সবার জন্য নাস্তা বানাতে লাগলো। কাজ ছাড়া 1 মিনিটও বসে থাকতে পারে না উদিতা। নিজের বাসায় তো টই টই করে সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখত সে। এখানে আসার পর ফুপ্পি তাকে কিছুই করতে দেননি, একমাত্র কালকে ছাড়া। তাই তো সকালে উঠেই সবার জন্য নাস্তা বানায় সে। ফুপ্পি তাকে বকেন এসব কাজ করার জন্য,
আবার মনে মনে খুশিও হন। তানিয়া উদিতাকে ভীষণ ভালোবাসে। তার কারণ হলো উদিতা এখানে এলে তানিয়াকে সব কাজে হেল্প করে। অথচ আলেয়া আপন ননদ হয়েও তাকে কোনো ধরনের কাজে সাহায্য তো করেই না, উল্টে আরও ফরমাইশ দেয়। তাকে প্রত্যেক দিন সকালে ও বিকালে কফি বানিয়ে দিতে হয়, তার জন্য পছন্দের খাবার রান্না করতে হয়, তার রুম গুছিয়ে দিতে হয়। তানিয়া একটু নরম প্রকৃতির বলে সব মানিয়ে নিচ্ছে। অন্য কেউ হলে কপালে ঝাঁটার বাড়ি মারত। মিসেস লিমা ও তানিয়া প্রায় সকাল 9টার দিকে ঘুম থেকে উঠলেন। কতদিন পর আজ শান্তিতে দেরি করে ঘুম থেকে উঠল তানিয়া। উদিতা না থাকলে সে সেই সকাল 5টায় ঘুম থেকে উঠে বাসার সমস্ত কামকাজ করে। উদিতা ততক্ষণে সব নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের ওপর সাজিয়ে রেখে গোসল করে আবারও ডাইনিং রুমে চলে এসেছে। মিসেস লিমা এত সুন্দর নাস্তার বহর দেখে খুব খুশি হলেন। তারপরও উদিতার দিকে তাকিয়ে কপট রাগ দেখিয়ে বললেন, এই মেয়ে, এত সব কাজ করতে তোকে বলেছি আমি? এসব করার জন্য তানিয়া আছে, তুই কেন করতে গেলি? উফ, কি যে বলো না তুমি ফুপি। আমি তো এমনিতেই কয়েকদিন পর চলে যাব। তাহলে যতদিন আছি ততদিন না হয় তোমাদেরকে একটু রান্না বান্না করে খাওয়াই। ভাবি তো এতগুলো বছর ধরেই এসব কাজ করেই আসছে। এখন না হয় উনি কয়েকটা দিন অবসর সময় কাটাক, আমি ননদ হয়ে পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো, আর ভাবি সারাদিন ধরে গাধার মতো খাটবে। আমি তা সহ্য করতে পারবো না ফুপি, তা তুমি ভালো করেই জানো। মিসেস লিমা এবার আমতা আমতা করে বললেন। তারপরেও উদিতা তাকে আর কিছু বলতে দিল না। জোর করে তাকে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, পারলে তোমার মেয়েকেও বলে দিও ভাবিকে একটু রেসপেক্ট করতে। ভাবিও কিন্তু একটা মেয়ে, হাজার হোক তারও কিন্তু শখ আহ্লাদ ও প্রাইভেসি বলতে কিছু আছে। আর তোমার মেয়ের যার সাথে বিয়ে ঠিক হয়েছে তারও কিন্তু বোন আছে। এমন না হয় যেন আবার ওই মেয়েটা আলিয়া আপুকে সারাক্ষণ ফরমাইশের ওপর রাখে। এই যে তোমার মেয়ে এত এত ফরমাইশ প্রদান করে ভাবিকে। ভাবি তো এ বাড়ির চাকরানি নয়, এ বাড়ির বউ হননি। তোমার একটা মাত্র ছেলের একটা মাত্র বউ, তার কি রেস্ট নিতে মন চায় না? তাও তো সে মুখ ফুটে কিছু বলে না কাউকে। ভুলে যেও না ফুপি, তুমিও কিন্তু এককালে কারোর বৌমা ছিলে। আম্মুর কাছে শুনেছি তোমার শাশুড়ি মা খুবই স্ট্রিক্ট একজন মহিলা ছিলেন। সারাদিন তোমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাতো, তাও তুমি মুখ ফুটে কারোর কাছে অভিযোগ করতে না। নিজের সংসারকে সযত্নে নিজ হাতে আগলে গুছিয়ে রাখতে, যার কারণে দেখো আজ তুমি খুব সুখে আছো নিজের ছেলে মেয়েকে নিয়ে। তুমি চাইলেই কিন্তু সেরা একজন শাশুড়ি মা হতে পারো ফুপি। ভাবিকে কখনো বৌমা মনে না করে নিজের মেয়ে ভাবতে পারো, দেখবে তোমার এই সংসারে সুখ উপচে পড়বে। আমার ভাবি কিন্তু অনেক ভালো। লম্বা এক বক্তৃতা দিয়ে থামল উদিতা। মিসেস লিমা উদিতার বলা কথাগুলো শুনে মাথা নিচু করে বসে রইলেন। উদিতার কথাগুলো তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন তিনি তার বৌমার সাথে আজ থেকে নিজের মেয়ের মতো ব্যবহার করবেন। তার উপর কখনো সংসারের সব কাজ চাপিয়ে দেবেন না, আর অন্তর থেকে ভালোবাসবেন তানিয়াকে। তানিয়া টেবিলের সামনে দাঁড়িয়ে উদিতার বলা সমস্ত কথা মন দিয়ে শুনল। মেয়েটা এত ভালো কেন, কি সুন্দর তাকে বুঝতে পারে সে। মনে মনে ভাবছে তানিয়া। উদিতার বয়স যখন মাত্র 12 বছর, তখন সে এ বাড়িতে বউ হয়ে আসে, এবং তখন থেকেই উদিতা তাকে অমায়িকভাবে স্নেহ করে, নিজের আপন বোনের মতো। তানিয়াও তাকে ভীষণ স্নেহ করে। তানিয়ার ধ্যান ভাঙল তার শাশুড়ি মা মিসেস লিমার ডাকে। তানু, চেয়ার টেনে বসে পড় মা, আজ থেকে একসাথে নাস্তা করব আমরা। মিসেস লিমা এতগুলো বছর পর এই প্রথম তানিয়াকে নিজের মেয়ের মতো তুই করে ডাকলেন। সেই ডাক ভীষণ আন্তরিক ও স্নেহ চড়ানো ছিল। তানিয়ার চোখ জলে টলমল করে উঠল। মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে তার। খুশি হয়ে একবার উদিতার দিকে তাকালো সে। সেই দৃষ্টিতে ছিল স্পষ্ট একরাশ কৃতজ্ঞতা। উদিতা তানিয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে ইশারা দিয়ে বসতে বলল তাকে। তানিয়া হাসি মুখে জবাব দিল, জি মা, বসছি। উদিতা, তুমিও বসে যাও আমাদের সাথে। এই তো নাস্তা বেড়ে দিয়ে বসছি।
উদিতা তিনজনের প্লেটে নাস্তা বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল চেয়ার টেনে। অতঃপর বিভিন্ন ধরনের গল্প গুজব করে নাস্তা করতে লাগলো ওরা। মিসেস লিমা ওদের দুজনের সাথেই আলিয়ার এঙ্গেজমেন্টের ব্যাপার নিয়ে আলোচনা করতে লাগলেন খুশি মনে। তানিয়া তার শাশুড়ির সাথে বেশ অনেকটা ক্লোজ হয়ে গেছে এত সময়ে। মিসেস লিমাও তানিয়ার সাথে এঙ্গেজমেন্টের ব্যাপারে বেশ কিছু বিষয় নিয়ে ডিসকাস করলেন। উদিতা তাদের শাশুড়ি বৌমার বন্ডিং দেখে মনে মনে ভীষণ খুশি। সে তো এটাই চাই যে ওরা সব সময় মিলেমিশে থাকুক, শাশুড়ি বৌমার মধ্যে কোনো প্রকার ভেদাভেদ না থাকুক। আলেয়া নবাবের মতো বেলা 12টায় ঘুম থেকে উঠল। উঠেই মিসেস লিমার কাছে এক কথা বকা খেল সে। কথায় কথায় তার সাথে উদিতার তুলনা করলেন তিনি। উদিতার ব্যাপারে এত এত প্রশংসা শুনে কফির মগ আর বিস্কুটের প্লেট হাতে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আবারও নিচের রুমে চলে গেল আলেয়া। উদিতার প্রশংসা মোটেও সহ্য করতে পারে না সে। তার নানার বাড়ির বংশের মাঝে উদিতার সব থেকে বেশি আদরের এবং সে অনেক বেশি প্রশংসনীয়, প্লাস রূপে গুণে অনন্য। এজন্য তাকে আরও সহ্য করতে পারে না আলেয়া। মনে মনে উদিতাকে ভীষণ হিংসা করে সে। নাস্তা শেষে উদিতার রুমে গিয়ে বাবা মায়ের সাথে ফোনে কথা বলল বেশ কিছুক্ষণ। তারপর সময় কাটাতে সোফার রুমে বসে টিভি অন করে টম অ্যান্ড জেরি দেখতে লাগলো। আলেয়া রুমে বসে তার ফ্রেন্ড সার্কেলের সাথে ফোনে চ্যাট করতে ব্যস্ত। মিসেস লিমা ওনার আত্মীয় স্বজন ভাসুর দেবর ও যাদেরকে ফোনের মাধ্যমে এঙ্গেজমেন্টের দাওয়াত দিচ্ছেন। রান্নাঘরে তানিয়া তার ছেলে মেয়ের জন্য আলাদা করে ঝাল ছাড়া খাবার রান্না করছে। আর উদিতার ফুপা গেছেন ওনার চালের আড়তেও ভাই মুরাদ, সে তার অফিসে চলে গিয়েছে। ছেলে মানুষ বাসায় কেউ নেই, বাকি সবাই যে যার কাজে ব্যস্ত। আশিয়ান সকাল 7টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক মগ স্ট্রং ব্ল্যাক কফি খেয়ে ছাদে চলে গেল। ছাদের একপাশে ওর পার্সোনাল একটা রুম আছে, সেখানে ওর সমস্ত জিম করার যন্ত্রপাতি রাখা। দৈর্ঘ্য প্রস্থে অনেক বড় ও প্রশস্ত রুম সেটি। সেখানে গিয়ে প্রায় 1 ঘন্টার মতো জিম করলো সে। তারপর রুমে এসে শাওয়ার নিয়ে ডাইনিং রুমে গেল নাস্তা করতে। ডাইনিং রুমে এসে দেখলো ওর আপু মিস্টার মোর্শেদ ও চাচু মিস্টার এনামুল, তার আপন বড় ভাই তাহমিদ, ছোট ভাই তাসজিদ, ছোট বোন এনা, কাজিন বড় ভাই তামজিদ, তাসকিন ও ছোট ভাই তাজিন, ওরা সবাই নাস্তা করছে। সেও গিয়ে এনার পাশের চেয়ার টেনে বসে পড়ল। আজ প্রায় 1 সপ্তাহ পর সবার সাথে নাস্তা করতে বসেছে সে। এনা ভাইকে দেখে খুশি হয়ে বলে উঠল, গুড মর্নিং ভাইয়া। আশিয়ানো হাসি মুখে আদুরে কণ্ঠে জবাব দিল। গুড মর্নিং সুইটু। বাকি সবাই কেউ হাসি মুখে বলল। গুড মর্নিং এভরিওয়ান। আশিয়ানের এত সাবলীল ও স্বাভাবিক আচরণে মনে মনে অবাক হলেও তার থেকেও বেশি সবাই খুশি হলো খুব। তাকেও ওরা গুড মর্নিং জানালো। সবচাইতে বেশি খুশি হলেন মিসেস ইয়াসমিন। তার ছেলে যে তার কালো অতীত ভুলতে চাচ্ছে তা তিনি খুব ভালো করে বুঝতে পারছেন। রান্নাঘরে কেয়া, তারিন, মিসেস তারানা কাজ করছেন। আশিয়ান মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু, আমাকে 1 কাপ মালাই চা দাও তো, অনেকদিন হলো খাই না। মিসেস ইয়াসমিন ব্যতিব্যস্ত হয়ে বললেন, এক্ষুনি দিচ্ছি বাবা। আশিয়ানের জন্য বরাদ্দ করে রাখা আলাদা কাপে কেতলি থেকে চা ঢেলে আশিয়ানের সামনে এনে রাখলেন তিনি। আশিয়ান মুচকি হেসে প্লেট থেকে একটা স্যান্ডউইচ হাতে নিয়ে কামড় বসালো তাতে। মিস্টার মোর্শেদ গলা খাকারি দিয়ে আশিয়ানকে উদ্দেশ্য করে বললেন, তা তোমার বিজনেস কেমন চলছে আশিয়ান? আশিয়ান চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, আলহামদুলিল্লাহ বাবা, ভালোই যাচ্ছে। গতকাল কানাডার একটা কোম্পানিতে 500 কোটি টাকা ডিল কনফার্ম হয়েছে। আরও 2টো ডিল আপাতত পেন্ডিংয়ে আছে। মিটিংয়ে প্রেজেন্টেশন করার পর ভালো লাগলে তবে কনফার্ম করব। মিস্টার এনামুল ভাতিজার কাজের এমন অগ্রগতি দেখে খুশি হয়ে বললেন, আর বাহ, ভালো তো। আমাদের আসিয়ান যে আমাদের থেকেও টপ বিজনেসম্যান হয়ে গেল দেখছি। দোয়া করি তোর কোম্পানি আরও উন্নতি হোক। আমিন। আমার ছেলের এত কষ্ট, এত পরিশ্রম অবশ্যই সফল হবে। হ্যাঁ রে, তোর অফিসের জন্য যে বলেছিলি এমপ্লয়ি লাগবে, বেশ কয়েকটা পোস্ট খালি হয়েছে শুনলাম। তো এমপ্লয়ি কি পেয়ে গেছিস নাকি?
আজকে ইন্টারভিউ নেওয়া হবে, যোগ্যতা ও কতটুকু পরিশ্রম করতে পারবে সেটার উপর নির্ভর করে বাছাই করা হবে। জানোই তো, কাজে আলসেমি আমি মোটেই পছন্দ করি না। কাজের প্রতি সেন্সিয়ার টাইপ লোক লাগবে আমার। ও, আমার পরিচিত দুজনও আজ তোর অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে। তোর যা চাহিদা, দেখা যাক টেকে কিনা। টিকলে ভালো, না টিকলে করার কিছু নেই। কাজের মধ্যে আমি পরিচিত আত্মীয় এসব দেখে রাখি না। যোগ্যতা ও পরিশ্রম অনুযায়ী কাজ পায় লোক, হোক সে পরিচিত অথবা অপরিচিত। ভাইয়া, আমি আজ তোমার অফিসে যাব কিন্তু দেখতে। তো জানা, কে মানা করেছে তোকে? আর হ্যাঁ শোন, আমার সাথে লাঞ্চ করবি আজ। দু ভাই একসাথে চম্পে 7টা দেবো না, লাঞ্চ শেষে বাসায় চলে আসবি। তাজিম খুশি হয়ে বলল, ঠিক আছে ভাইয়া। এমা, তাহলে আমি কি দোষ করলাম? এই আমাকে সাথে নিয়ে যাবি তাজিম? কত সুন্দর মুহূর্তকে আমি মিস করতে চাই না। ভাইয়ের সাথে আড্ডা দেওয়া আর অমাবস্যার চাঁদ হাতে পাওয়া সমান কথা। কাব্যিক কথাবার্তা বাদ দে, তো না হসপিটালে প্র্যাকটিক্যাল ক্লাস আছে শুনলাম। ও, তো রাত 12টায় শেষ হয়ে যাবে, তারপর আমি ফ্রি। তোমার অফিসে যেতে যেতে সমস্যা নেই তো? আমি 2 পায়ে খাড়া। আমিও 12টার পর 3 ঘন্টার জন্য ফ্রি আছি আজ। তোদের সাথে যেতে কোনো প্রবলেম নেই। আমাকে ফেলে ভুলেও খাওয়া দাওয়ার প্ল্যান করিস না তোরা, ভালো হবে না কিন্তু। আর হ্যাঁ, আগেভাগে বলে দিচ্ছি, আমি কিন্তু 1 টাকাও দিতে পারবো না। দিতে হবে না তোর টাকা, কিপটে কোথাকার। যা, আজকে আমি তোদের ট্রিট দেবো, যত খেতে পারিস। থ্যাংক ইউ ভাইয়া। এনা মাঝখান থেকে বলে উঠল, আমি মানি না, আমাকে ফেলে তোমরা এভাবে প্ল্যান করতে পারো না। আমি কিন্তু এবার কান্না করে দেব। আশিয়ান হেসে ফেলল বোনের থ্রেড দেওয়া দেখে। মুচকি হেসে ওয়ালেট থেকে একটা ডেবিট কার্ড বের করে দিয়ে বলল, ওদের সাথে গেলে তুই মজা পাবি না এনু। তার থেকে তুই তোর ফ্রেন্ডসদের সাথে শপিংয়ে চলে যা, যা মন চাই কিনে নিস, চিন্তা করিস না। ডেবিট কার্ডে মোট 5 লাখ টাকার মতো আছে, সো নো চিন্তা, ডু ফুর্তি। পারলে ভাইয়ের জন্যও কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। তোর চয়েস তো আবার ফার্স্ট ক্লাস। আমি কেনাকাটা করার তেমন সময় পাচ্ছি না কাজের চাপে। এনা খুশি হয়ে বলে উঠল, ইয়ে, আজকে শপিং এ যাব। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, চিন্তা করো না, তোমার জন্য শপিং করে নিয়ে আসবো। অ্যানাকোন্ডা সব নিয়ে গেল রে। ভাইয়া, তুমি ওকে গোটা কার্ডটাই দিয়ে দিলে। এই অ্যানাকোন্ডা, আমার জন্য কিনে আনিস কয়েকটা টি-শার্ট। এনা মুখ দিয়ে ভেঙচি কেটে বলে উঠল, আইসে আমার মহারাজা অর্ডার করছে আমারে। আমার ঠেকা পড়ছে তো তোর জন্য শপিং করব। বলদ একটা, জাহান্নামে যা, গো টু হেল ইউ বলদের হাড্ডি। কত বড় সাহস আমাকে অ্যানাকোন্ডা বলে ডাকে। তোর হাড্ডি যদি গুঁড়ো গুঁড়ো না করছি তো আমারে তুই চিনস নাই এখনো। তুই বলো, তুই অ্যানাকোন্ডা, তুই বিচ্ছু, তুই একটা লেজ ছাড়া বাঁদর, তুই রানামণ্ডল প্রোম্যাক্স, তুই কিপটা, তুই তার ছেঁড়া ইঞ্জিনিয়ার, তুই 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 এরা মুখ দিয়ে ভেঙচি কেটে বলে উঠল। এরা এবার রাগে ফুঁসে উঠে একটা চামচ দিয়ে ঢিল মারল তাসজিদকে। চামচটা ওর হাতে গিয়ে লাগলো, তেমন একটা লাগেনি তার। এই সময় আশিয়ান হালকা ধমক দিয়ে বলে উঠল, এই বেয়াদবেরা, ঝগড়া থামাও তোমরা, নয়তো কাউকেই কিছু দেবো না আর। এত বড় ছেলে মেয়ে, তোরা 2 দিন পর একজন ইঞ্জিনিয়ার আর একজন ডক্টর হয়ে যাবি, তারপরও মারামারি ছাড়লো না, কি এসব? এই তোরা না টুইন ভাই বোন, তাহলে কথায় কথায় এত মারামারি করিস কেন তোরা? শান্তিতে বসে নাস্তা খাবি, তা না করে পায়ে পা রেখে ঝগড়া শুরু করলি। শেম অন ইউ গাইস। এনা জ্বলন্ত চোখে তাসজিদের দিকে তাকালো, যেন চোখ দিয়েই তাকে ভস্ম করে ফেলবে। এনাকে রাগাতে ভীষণ ভালো লাগে তাসজিদের। এনার রাগ দ্বিগুণ করার জন্য দাঁত কেলিয়ে একটা ক্লোজ আপ মার্কা হাসি দিল সে। বিনিময়ে এনা হাত মুঠো করে খুশি দেখালো। আশিয়ান সামনে দেখে এনা চুপ করে গেছে, নইলে এতক্ষণে তাসজিদের খবর করে ছাড়ত সে। আজ অনেক দিন পর ভাই বোনদের সাথে এত মন খুলে কথা বলছে আশিয়ান। তাদের খুনসুটিগুলো খুব ভালো লাগছে আশিয়ানের। এই ইলিয়ানার জন্য মন খারাপ করে নিজের ভাই বোনেদের সাথে এত দূরত্ব তৈরি করে ফেলেছিল নিজের অজান্তেই। মনে মনে ভেবে নিল এখন থেকে তাদের সাথে সময় কাটাবে বেশি করে, তাহলে নিজেকে আর একা লাগবে না। তামজিদ কফির মগ হাতে নিয়ে একটা পত্রিকা পড়ছিল বসে বসে। হঠাৎ সামনের পৃষ্ঠায় নজর বোলাতেই একটা নিউজ পড়ে থমকে গেল সে। উত্তেজিত হয়ে সবাইকে দেখিয়ে বলে উঠল, দেখো দেখো,
ফ্লাইওভারের নিচে ওই নারী পাচারকারী মতনকে মাফিয়া সারাজ খান মেরে ফেলে রেখে এসেছে। অনেক নিকৃষ্টভাবে মেরেছে তাকে। দেখতে কি বিভৎসই না লাগছে। মাগো, ভাবতে গিয়ে কাঁটা দিয়ে উঠছে আমার। কই দেখি। এই বলে তামজিদের হাত থেকে পত্রিকাটা নিয়ে সারাটা কলাম পড়ে শেষ করলো সে। আশিয়ান নির্বিকার চিত্তে চা খাচ্ছে, যেন এতে তার কোনো ভাবান্তর নেই। এনা প্রশংসা করে বলে উঠল, কিং সারাজ খান আছে বলেই এখন কেউ অন্যায় করতে হলে 10 বার চিন্তা করে। আজকের এই ঘটনাটা অপরাধীদের মনে মারাত্মক প্রভাব ফেলবে। এরকম সারাজ খান যেন ঘরে ঘরে জন্মায়।